Hi everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman, your GK GS teacher. জিকের ঝুলির ২৪ নম্বর পর্ব। ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর রাখছি, পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি। সো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে বলবো যে প্রতিদিন ক্লাসটি দেখতে থাকো, এরকমভাবে তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সকলে। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখবে, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, প্রথম আমরা প্রশ্নে আসবো। প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেওয়া হচ্ছে, দেখো উত্তর করে ফেলো। এটা প্রথম প্রশ্নের উত্তর কি হবে? প্রয়াত রামোজি রাও নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? রামোজি রাও তিনি 8ই জুন 2024 প্রয়াত হয়েছেন রামোজি রাও। ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটা করে ফেলো। দেখো, রামোজি রাও ইনি হচ্ছেন একজন চলচ্চিত্র প্রযোজক, একজন ব্যবসায়ী ছিলেন রামোজি রাও। এবং এই রামোজি রাও সম্পর্কে একটু জিনিস তোমাদের বলে রাখি। হায়দ্রাবাদ এর কাছে আমরা জানি একটা ফিল্ম সিটি আছে, যেটার নাম হচ্ছে রামোজি ফিল্ম সিটি। কোথায় অবস্থিত রামোজি ফিল্ম সিটিটা যদি বলা হয়, এটা হায়দ্রাবাদের কাছে অবস্থিত। রামোজি ফিল্ম সিটি এর প্রধান উদ্যোক্তা ছিলেন এই রামোজি রাও, যিনি একজন চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী। সরি, হায়দ্রাবাদ। ওকে, নেক্সট প্রশ্ন। ডিএনএ এর পিরিমিডিন বেস হলো, ডিএনএ এর পিরিমিডিন বেস কোনটি? ফটাফট অ্যান্সার করো। অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন, থিয়ামিন, সাইটোসিন এবং থিয়ামিন ও ইউরাসিল। ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি কি কি? ডিএনএ এর পিরিমিডিন বেস হলো থাইমিন ও সাইটোসিন। টাইটান কোন গ্রহের উপগ্রহ? আচ্ছা, আমাদের সৌরজগতে আমরা যদি দেখি, প্রায় প্রতিটা গ্রহের শুধু বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। ওকে, সো বুধ ও শুক্র গ্রহ, এই দুটি গ্রহ বাদে সমস্ত গ্রহের কিন্তু, বাকি যে 6টি গ্রহ আছে সমস্ত গ্রহের কিন্তু উপগ্রহ আছে। সো এর মধ্যে টাইটান এটা কোন গ্রহের উপগ্রহ? সেটা হচ্ছে শনি গ্রহের। শনি গ্রহ, এই গ্রহের 146টি 142 অ্যাকর্ডিং টু নাসা 146টি মুন আছে স্যাটার্নের। তো এই 146টির মধ্যে সব থেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান উপগ্রহ। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, তামিলনাড়ুতে কে লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ, বা যেটাকে আমরা বলেছিলাম লবণ সত্যাগ্রহ, মানে ডান্ডি মার্চকে বোঝানো হচ্ছে। ডান্ডি মার্চ, এই ডান্ডি মার্চটা কোথা থেকে শুরু হয়েছিল বলো তো? ডান্ডি মার্চ, লবণ সত্যাগ্রহের মানে সূচনা যখন হয়েছিল, ডান্ডি মার্চটাও সেখান থেকে শুরু হয়েছিল। তো এটা শুরু হয়েছিল কবে? এটা শুরু হয়েছিল 12ই মার্চ। এটা তোমাদের করে দিয়েছিলাম কয়েকদিন আগে। 12ই মার্চ 1930 সালে, 1930 সালের 12ই মার্চ শুরু হয়েছিল ডান্ডি মার্চ। এবং ডান্ডি মার্চ কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী তার সবরমতী আশ্রম গুজরাটের, সেখান থেকে শুরু করেছিলেন ডান্ডি মার্চ। এবং এটাই এই যে লবণ সত্যাগ্রহ, এই লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? নেতৃত্ব তামিলনাড়ুতে কে দিয়েছিলেন? সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, সি গোপালাচারী, আমাদের ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তিনি ছিলেন। এবং তিনি কিন্তু লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের একটা সদস্য ছিলেন। তার সঙ্গে তিনি কিন্তু গান্ধীর গান্ধী পরিচালিত বিভিন্ন আন্দোলনে কিন্তু নেতৃত্ব তিনি দেন। নিম্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না? বলে ফেলো। রাইট অ্যান্সার ইজ অপশন ডি, বারাণসী। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পায়? রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল আমরা জানি, এবং ভারতীয়দের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন, তাই না? সো এই রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছিলেন এই নোবেল পুরস্কারটি, এবং তার এই নোবেল পুরস্কারটি তিনি কবে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1913 সালে। 1913 সালে প্রথম ভারতে নোবেল পুরস্কার আসে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোথায়? দক্ষিণ দিনাজপুর জেলা আমাদের উত্তরবঙ্গের একটা জেলা। উত্তরবঙ্গের এই জেলাটার সদর শহর কোনটি? শোনো, আমাদের ভারতে 1992 সালের আগে, 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর বলে একটা জেলা ছিল। সেই দিনাজপুরটা 1992 সালের পরে বিভক্ত হয়ে যায়। এবং নতুন দুটি জেলার উদ্ভব ঘটে, একটা হচ্ছে উত্তর দিনাজপুর এবং আরেকটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তো দিনাজপুর জেলাটা কবে ভেঙে গেছিল এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার জন্ম কবে হয়? সেটা হচ্ছে 1992 সালে। তো এখানে উত্তর দিনাজপুর জেলার যে সদর শহর সেটা হচ্ছে রায়গঞ্জ, এটা হচ্ছে উত্তর দিনাজপুরের ছিল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এবং বালুরঘাটটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সদর শহর। ইংলিশ বাজার কোথাকার? ইংলিশ বাজার হচ্ছে মালদার, মালদার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। এবং বহরমপুর কোথাকার? বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার সদর হচ্ছে কি? সেটা হচ্ছে বহরমপুর। নেক্সট প্রশ্ন, নেক্সট ইজ চান্দেল চান্দেল্লা চান্দেল্লা রাজবংশ বা চান্দেল্য রাজবংশ প্রতিষ্ঠা করেন কে? চান্দেল্য রাজবংশ এটা বর্তমানে উত্তরপ্রদেশে অঞ্চলে বুন্দেলখণ্ড অঞ্চলে কিন্তু চান্দেল্লা রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই চান্দেল্লা রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? চান্দেলা নৃ সিংহ, নান্নুকে এবং পরমেশ্বর বর্মন। চান্দেল্লা রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কে? চান্দেল্লা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নান্নুকা, ইনি হচ্ছেন চান্দেল্লা রাজবংশের প্রতিষ্ঠাতা। অনুমুলা রেবন্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অনুমুলা রেবন্ত রেড্ডি ইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কয়েকদিন আগেই তিনি নিযুক্ত হয়েছিলেন। অনুমুলা রেবন্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তেলেঙ্গানা অ্যান্ড তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া। চলো এক এক করে করি, দেখো সঠিক উত্তর কি হবে এখানে। অনুমুলা রেবন্ত রেড্ডি ইনি হচ্ছেন তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। ওকে, আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে বলতো? অন্ধ্রপ্রদেশ, গোয়া এদের মুখ্যমন্ত্রীর নাম বললে কি হবে? তামিলনাড়ুর হচ্ছে কে স্ট্যালিন। কে স্ট্যালিন হচ্ছে তামিলনাড়ুর রাজধানী, তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী। আচ্ছা, অন্ধ্রপ্রদেশেরটা এখনো আগে মুখ্যমন্ত্রী অন্য একজন ছিলেন, ওয়াইএস জগমোহন রেড্ডি, কিন্তু বর্তমানে এই মুখ্যমন্ত্রী পদটা খালি আছে কারণ 2024 জেনারেল ইলেকশনের সঙ্গে সঙ্গে ওখানে নির্বাচন হয়েছিল, অ্যাসেম্বলি যে নির্বাচন সেটাও হয়েছিল। সো এখানে এই পদটা এখনো বলা যাবে না কে এখন নতুন মুখ্যমন্ত্রী পদে হবেন। আচ্ছা, গোয়ার যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন প্রমোদ সাওয়ান্ত। প্রমোদ সাওয়ান্ত হচ্ছে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী। আচ্ছা, তেলেঙ্গানা রাজ্যের আমরা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তেলেঙ্গানার যিনি রাজ্যপাল, তেলেঙ্গানার রাজ্যপাল তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল যে পদ সেটা খালি আছে, কিন্তু সেই জায়গায় যিনি তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন ইনি ঝাড়খণ্ডের রাজ্যপাল, কিন্তু তিনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে পুদুচেরির গভর্নর হিসাবেও তিনি কিন্তু নিযুক্ত আছেন, সিপি রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে কোন রাজ্যটিকে এখানে? নাগাল্যান্ড, অন্ধ্র, অরুণাচল প্রদেশ এবং অসম। রাইট অ্যান্সার ইজ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বলা হয়ে থাকে এশিয়ার ডিমের ঝুড়ি। নেক্সট আজকে যেটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে টোটো উপজাতি কোন রাজ্যে বসবাস করে? সকলে এটার উত্তর করে দেবে। টোটো উপজাতি একটা উপজাতি গোষ্ঠী, এই উপজাতি গোষ্ঠীটা কোন রাজ্যে বসবাস করে থাকে? আর যারা ক্লাসটি দেখছো এতক্ষণ পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস, সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো। নেক্সট প্রশ্ন,
জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত? বলে ফেলো। এটা জলঢাক নদীর উপরে অবস্থিত, অ্যান্ড এটা পশ্চিমবঙ্গ ও ভুটান সীমান্তে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ ভুটান সীমান্তে দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সান্দ্রতার একক? নিচের কোনটি সান্দ্রতার একক? গ্রাম পার ঘন সেন্টিমিটার, পায়েস, বায়োট এবং আর্গ কোনটি এখানে সান্দ্রতার একক? গ্রাম ঘন সেমি এসব ঘনত্বের একক, অ্যান্ড সান্দ্রতার যদি আমরা দেখি গতিশীল সান্দ্রতার একক হচ্ছে পায়েস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পায়েস হচ্ছে সান্দ্রতার একক। নেক্সট কোশ্চেন, দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মিজোরাম কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে পিএ মিডিয়া সংবাদ সংস্থা কোন দেশের সংবাদ সংস্থা? পিএ মিডিয়া হচ্ছে একটা দেশের সংবাদ সংস্থা। এটা কোন দেশের সংবাদ সংস্থা? ফটাফট এটার উত্তর সকলে করে ফেলো। পিএ মিডিয়া, আমাদের ভারতেও বিভিন্ন কিন্তু নিউজ এজেন্সি আছে। এশিয়া নিউজ এজেন্সি, এএনআই আছে, এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল, তারপরে আছে তোমার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই আছে, তাই না? তারপরে ব্রিটেনে আছে বিবিসি, কাতারে আছে আল জাজিরা, কাতারের সংবাদ সংস্থা। তো এরকম বিখ্যাত বিখ্যাত সংবাদ সংস্থা আছে, যার মধ্যে পিএ মিডিয়া একটা সংবাদ সংস্থা। এটা কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। রাইট অ্যান্সার ইজ ব্রিটেন, যুক্তরাজ্যের কিন্তু সংবাদ সংস্থা একটা পিএ মিডিয়া। বিবিসিও কিন্তু যুক্তরাজ্য, এখানকার ব্রিটিশ ব্রডকাস্টিং, এটা হচ্ছে তোমার বিবিসি, যেটা যুক্তরাজ্যের। কোন কুষাণ শাসক ছিল মহেশ্বর? মহেশ্বর নামে কে পরিচিত ছিলেন? কোন কুষাণ শাসক ছিল মহেশ্বর? ছিল মহেশ্বর, বলে ফেলো। কি হবে এটার উত্তর? রাইট অ্যান্সার ইজ অপশন কি হবে? করো 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 সকলে। কুষাণ শাসকদের মধ্যে আমরা যদি দেখি, কুজুল কথফিসেস, ইনি ছিলেন কে? ইনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা, তাই না? কুজুল কথফিসেস। আর বিম কথফিসেস তার পরবর্তী শাসক, তারপর কনিষ্ক শ্রেষ্ঠ শাসক। তারপরে আমরা যদি একদমই দেখি শেষ শাসক কে ছিলেন কুষাণ বংশের, তাহলে কে ছিল বলতো? সেটা হচ্ছে বাসুদেব। এখানে রাইট অ্যান্সার হবে এটা ভীম কথপিসেস হবে। মহেশ্বর নামে পরিচিত ছিলেন ভীম কথপিসেস, কুজুল কথপিসেস তো ছিলেন না। সো এখানে অ্যান্সারটা কি হবে বলতো? এটা হচ্ছে ভীম কথপিসেস হবে, তাই না? এটা অপশনটা ভুল আছে, একবার একটু দেখে নিও তো তোমরা। এক মিনিট। এটা ভীম কথপিসেসই হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখি। আচ্ছা, আমাদের TWS একাডেমিতে তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপ সেটা তোমরা ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে সেখান থেকে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে। ওকে, সকলে ডাউনলোড করে নেবে TWS একাডেমি অ্যাপটি, এবং সেখান থেকে নিজের চাকরির সেরা প্রস্তুতি নেওয়া আজ থেকেই শুরু করে দাও। সকলে ডাউনলোড করো TWS একাডেমি। নেক্সট পরেরটা আমরা দেখি, পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে, জেনেসাম কি? জেনেসামটা কি? জেনেসাম হচ্ছে আসামবাসীদের বেশ, মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান, মিজো রমণীদের উপজাতীয় বেশ, এবং আরেকটা হচ্ছে মণিপুরী স্ত্রী লোকেদের উপজাতীয় বেশ। রাইট অ্যান্সার ইজ অপশান বি, মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান এটা হচ্ছে জেনেসেম নামে পরিচিত। কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? বামনত্ব মানে বেটে হয়ে থাকে কোন হরমোনের কম ক্ষরণে? ADH,
অ্যান্টিডিউরেটিক হরমোন বা যেটাকে আমরা ভেসোপ্রেসিন বলে থাকি। তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন এবং সোমাটোট্রপিক হরমোন। সো এর মধ্যে সমস্ত হরমোন যদি আমরা দেখি, হরমোনগুলো নিঃসৃত হয়ে থাকে কোথা থেকে? এগুলো সবই নিঃসৃত হয় আমাদের পিটুইটারি গ্রন্থ থেকে নিঃসৃত হয়ে থাকে। সো এখানে দেখো কোনটি সঠিক উত্তর হবে? কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়ে থাকে? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়ে থাকে। এটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এডিএইচ এর কাজ কি? অ্যান্টিডিউরেটিক হরমোনের কাজ হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। এডিএইচ এর কম বেশি ক্ষরণের ফলে কিন্তু এটার কারণে আমাদের বহুমূত্র রোগ হয়ে থাকে। এছাড়া থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপিক হরমোন আমাদের যে যৌনাঙ্গ থাকে এবং আমাদের যে তোমার হচ্ছে বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে, শুক্রাশয়, ডিম্বাশয়, এই গ্ল্যান্ডগুলোকে কিন্তু এই বৃদ্ধি বা তাদের যৌনাঙ্গের যে বৃদ্ধি সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে জিটিএইচ এই হরমোনটা। নেক্সট প্রশ্ন, গুজরাটের বৃহত্তম শহর কোনটি? গুজরাট রাজ্যের বৃহত্তম শহর কোনটি? এখানে কয়েকটা শহর দেওয়া আছে গুজরাটে, দেখো আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, জামনগর, এগুলো সবই গুজরাটে অবস্থিত। এর মধ্যে বৃহত্তম কোনটি? সো তার আগে একটা জিনিস বলে রাখি, গুজরাটের রাজধানীটা কি একটু বলে ফেলো। গুজরাটের রাজধানী কি? কি হবে বলো তো? গুজরাটের রাজধানীটা হচ্ছে কি? সেটা হচ্ছে গান্ধীনগর, তাই না? গান্ধীনগর হচ্ছে গুজরাটের রাজধানী। কিন্তু এখানে সঠিক উত্তর হবে গুজরাটের বৃহত্তম শহর হচ্ছে আহমেদাবাদ। আহমদ শাহ একজন সুলতান ছিলেন ওখানকার, আহমদ শাহ, তিনি এই আহমেদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদ। এবং আহমেদাবাদ এবং এই গান্ধীনগর এই দুটো একটা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে বলো তো? সবরমতী নদীর সবরমতী নদীর তীরে এটা অবস্থিত, পরীক্ষায় পড়ে থাকে। এই শহর দুটি সবরমতী নদীর তীরে অবস্থিত। আবুল ফজলের হত্যার কারণ কে ছিল? আবুল ফজলের হত্যা কে করেছিলেন বা আবুল ফজলের হত্যার পিছনে কার হাত ছিল? কি হবে উত্তর? আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের রাজসভার একজন, তাই না? আবুল ফজল তার নবরত্নের একজন ছিলেন আবুল ফজল, এবং আবুল ফজল আমরা দেখেছি তিনি আইনি আকবরী বা যেটাকে আকবরনামা বলা হয় রচনা করেছিলেন আবুল ফজল। সো এই আবুল ফজলের হত্যার পিছনে কারণ কে ছিল? আবুল ফজলের হত্যার কারণ ছিল কে? সেটা হচ্ছে রাজকুমার সেলিম। রাজকুমার সেলিম বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? রাজকুমার সেলিম বলতে বোঝানো হচ্ছে কাকে? বলো বলো, দ্রুত বলো। রাজকুমার সেলিম হচ্ছে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের প্রকৃত নাম হচ্ছে নূর উদ্দিন মোহাম্মদ সেলিম। নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, এনার কার নাম? এটা জাহাঙ্গীরের নাম। নেক্সট প্রশ্নটাতে আসি, রোডেশিয়ার বর্তমান নাম কি? রোডেশিয়ার বর্তমান নাম কি? রোডেশিয়ার বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে এখানে জিম্বাবুয়ে। এটা একটা আফ্রিকান কান্ট্রি জিম্বাবুয়ে, এর পূর্ব নাম ছিল রোডেশিয়া। আচ্ছা, জিম্বাবুয়ের রাজধানী একটু বলে ফেলো তো। জিম্বাবুয়ের রাজধানী কি? জিম্বাবুয়ের রাজধানী হবে কি? এটা রাজধানী হচ্ছে হারারে, পরীক্ষায় পড়ে থাকে কিন্তু। হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি থর মরুভূমি দীর্ঘতম নদী? থর মরুভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? ঝিলাম, দেন হচ্ছে চম্বল, সোন এবং লুনি। এর মধ্যে কোন নদীটি থর মরুভূমির দীর্ঘতম নদী? থর মরুভূমি আমরা যদি দেখি আরাবল্লী পর্বতের পশ্চিম অংশ অবস্থিত, তাই না? থর মরুভূমি এখান দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদীটি? সেটা হচ্ছে একটা অন্তবাহিনী নদী। এখানে অন্তবাহিনী নদী কোনটি? লুনি নদী কিন্তু একটা অন্তবাহিনী নদী, এবং এই নদীটা থর মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটা আরাবল্লী পর্বত থেকে উৎস লাভ করেছে
এবং সেখান থেকে এটা কচ্ছের রানে কোথায় পতিত হয়েছে? কচ্ছের রান মানে একটা ভূখণ্ডের মধ্যে উৎপত্তি লাভ করে সেখানেই পতিত হয়েছে, এই কারণে এটাকে অন্তবাহিনীও বলা হয়। কোন গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়? খুলাসাত উত তাওয়ারিখ, পাদশাহনামা, চাচানামা এবং তাওয়াকিত ই নাসিরি কোন গ্রন্থটি থেকে সিন্ধু আরবরা যে সিন্ধু বিজয় করেছিল সেটা সম্পর্কে জানা যায়? আচ্ছা, ভারতে মুসলিম শক্তির আগমন বা আরবদের সিন্ধু বিজয় প্রথম ঘটেছিল কবে? এটা ঘটেছিল 700 কত সালে? 712 সালে প্রথম মুসলিম শক্তি হিসাবে আরবরা সিন্ধু বিজয় করেছিল। কে করেছিল সিন্ধু বিজয়টা? সিন্ধু বিজয়টা প্রথম করেছিল মোহাম্মদ বিন কাসিম। কে করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম প্রথম ছিলেন, যিনি প্রথম মুসলিম শাসক ছিলেন বা প্রথম মুসলিম সেনাপতি ছিলেন, যিনি আমাদের ভারতের সিন্ধু বিজয় করেছিলেন। এবং এই আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি আমরা কোন গ্রন্থটি থেকে? সেটা হচ্ছে চাচানামা গ্রন্থ থেকে কিন্তু জানা যায় আরবদের সিন্ধু বিজয়ের কৃতিত্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে এমএসপি কিসের সাথে সম্পর্কিত? এমএসপি এই শব্দটা কিসের সঙ্গে সম্পর্কিত? এমএসপির পুরো কথা কি হবে? এমএসপির পুরো কথা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে এমএসপির পুরো কথা। ওকে, এবং এমএসপি কিসের সঙ্গে যুক্ত? শিক্ষার মাধ্যম, সাধারণ নির্বাচন, মোবাইল পরিষেবা এবং কৃষি নীতি। এটা হচ্ছে একটা কৃষি নীতির সাথে সম্পর্কিত এমএসপি। নেক্সট প্রশ্ন হচ্ছে এপেক এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এপেক এর সদর দপ্তর কোথায়? এপেক বলতে বোঝানো হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? সিঙ্গাপুর, জাকার্তা, ম্যানিলা, কুয়ালালামপুর এর ভিতরে কোন শহরে অ্যাপেকের সদর দপ্তর আছে? রাইট অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর শহরে কিন্তু অ্যাপেকের সদর দপ্তর। প্রাকৃতিক রবার নিম্নলিখিত কোনটির পলিমার? প্রাকৃতিক রবার কোনটির পলিমার? আইসোপ্রিন, স্টাইরিন, ফিনাইল অ্যাসিটেট এবং প্রোপ্রেন। রাইট অ্যান্সার হবে এখানে অপশন এ আইসোপ্রিন, এটার কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন? কোন মুঘল সম্রাটকে বলা হতো রঙ্গিলা বাদশাহ? সঠিক উত্তর কি হবে? রঙ্গিলা বাদশাহ কাকে বলা হতো? সেটা হচ্ছে মোহাম্মদ শাহ মুঘল সম্রাট। ইনি ছিলেন ফারুক শিহারের পরে, ফারুক শিহার মুঘল সম্রাট ছিলেন, তারপরে যিনি মুঘল সম্রাট হয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ শাহ। অ্যান্ড এই মোহাম্মদ শাহ 1719 থেকে 1748 পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন। এনার কে বলা হতো রঙ্গিলা বাদশাহ, এবং এনার আরেকটা প্রকৃত নাম ছিল, মোহাম্মদ শাহটাও কিন্তু তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম হচ্ছে রোশন আক্তার। রোশন আক্তার হচ্ছে তার প্রকৃত নাম। নেক্সট প্রশ্নটা দেখি, ফ্লাড অফ ফায়ার বইটির লেখক হলেন নিম্নের কে? ফটাফট অ্যান্সার করে দাও। ফ্লাড অফ ফায়ার শীর্ষক বইটি কে লিখেছিলেন? কি হবে অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস? ফ্লাড অফ ফায়ার শীর্ষক বইটির লেখককে খুশবন্ত সিং, সালমান রুশদি অ্যান্ড অমিতাভ ঘোষ, তারপর রোহিন্টন মিস্ত্রি কে লিখেছিলেন এই গ্রন্থটি? এটা লিখেছিলেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ। নেক্সট প্রশ্ন, কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেন? গোলটেবিল বৈঠক ইংরেজদের দ্বারা আয়োজিত গোলটেবিল বৈঠক ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল। কয়টি গোলটেবিল বৈঠক হয়েছিল? 3টি প্রধান গোলটেবিল বৈঠক ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। 1930 থেকে 1932 মধ্যে এটা আয়োজিত হয়েছিল। এবং কয়টি হয়েছিল গোলটেবিল বৈঠক? 3টি। সবগুলো আয়োজিত হয়েছিল কোথায়? এগুলো সবই আয়োজিত হয়েছিল লন্ডনে। এবং গান্ধীজি তিনি কোন গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন?
দেখো কংগ্রেস বা গান্ধীজি তারা প্রথম গোলটেবিল বৈঠককে কিন্তু বয়কট করেছিল, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তারা অংশগ্রহণ করেছিল। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, যেটা হয়েছিল 1931 সালে আয়োজিত। 1931 সালের গোলটেবিল বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। নেক্সট হচ্ছে সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী একটা রাজবংশের সময়কার সভাকবি ছিলেন। কার? সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল রাজবংশের সমসাময়িক একজন পাল বংশের একজন কিন্তু রাজবংশের সভাকবি ছিলেন। আচ্ছা, সন্ধ্যাকর নন্দী এনার সম্পর্কে একটা জিনিস জেনে রাখো, ইনি তার লেখা একটা গ্রন্থ ছিল, তার লেখা বইটির নাম কি একটু জেনে রাখো, এবং তিনি কার কার সভাকবি ছিলেন? ওকে, সো তার লেখা গ্রন্থটির নাম ছিল রামচরিত। রামচরিত। রামচরিত মানস নয়, কিন্তু রামচরিত মানস বললে হবে তুলসীদাস, আর রামচরিত বললে হবে পাল বংশের লেখক, পাল বংশের সমসাময়িক একটা লেখক সন্ধ্যাকর নন্দী, তিনি লিখেছিলেন। আচ্ছা, ইনি কার সভাকবি ছিলেন? ইনি রামপাল, রামপালের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে নারকেলের জলে কোন হরমোন থাকে? নারকেলের জলে কোন হরমোনটি উপস্থিতি থাকে? নারকেলের জলে থাকে কোন হরমোন? সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন নারকেলের জলে থাকে, তাই না? যদি আমরা অক্সিন হরমোন বলি, কোথায় থাকে অক্সিন হরমোন? বলে ফেলো সকলে, কমেন্ট করে জানাবে অক্সিন হরমোন কোথায় থাকে, জিব্বেলিন কোথায় থাকে, কাইনিন কাইনিন কোথায় থাকে? কাইনিন তো ডাবের জলে থাকে। সো সকলে কমেন্ট করে এটা জানিয়ে দেবে। চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। বর্তমানে আমাদের TWS একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে, এবং একটা ব্যাচ, নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, সেই ব্যাচটাতেও তোমরা যুক্ত হয়ে যাবে। আর আমাদের TWS একাডেমিতে তুমি যদি সাবস্ক্রিপশন নিয়ে পড়তে চাও, সেখানে বিভিন্ন কিন্তু ফিচার্স পাবে, এবং আমাদের কাছ থেকে মক টেস্ট, তার সঙ্গে তোমার হচ্ছে লাইভ ক্লাস, এবং সেখান থেকে PDF প্রভৃতি পাবে। তার জন্য আমাদের TWS একাডেমি অ্যাপটিকে তোমাকে ডাউনলোড করতে হবে, সেখানে গেলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। TWS একাডেমি অ্যাপ ইজি টু ইউজ, খুবই ইজি ভাবে ইউজ করা যায়। এখান থেকে সেরা চাকরির প্রস্তুতি নিলে আশা করব তোমরা পরীক্ষায় ভালো ফল করবে। ওকে, সকলে ভালো থাকবে। আমি এখানেই শেষ করছি আজকের ক্লাসটি। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। টাটা।